আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আপনার জমির দলিল আছে কিন্তু কোনো প্রকার খতিয়ান নেই, নামজারি নেই, আপনি জমি দখলেও নেই, তাহলে সেই দলিল কি টিকবে? এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে আপনার জমির শুধুমাত্র একটি দলিল আছে, ধারাবাহিকভাবে কোনো খতিয়ান নেই এবং জমি দখলেও নেই এবং এই জমি আপনার নামজারি করাও নেই, তাহলে দলিল টিকবে কিনা? এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা, সেটি হচ্ছে যে আপনারা যারা এই চ্যানেল থেকে পরামর্শ চান জমি সংক্রান্ত বিষয়, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর শেষে দেওয়া থাকবে এবং কমেন্টসে আপনারা ভালো মন্দ যা কিছু তাই লিখতে পারেন, কিন্তু পরামর্শের জন্য যদি কমেন্টসে যদি লেখেন, সেখানে পরামর্শ দেওয়া খুব কষ্ট হয়ে যায়, কারণ অনেক লেখা লিখতে হয়। আর হোয়াটসঅ্যাপে যদি আসেন, তাহলে আমি কল করে আপনাদের সাথে কথা বলতে পারি এবং আমি ভয়েসের মাধ্যমে আপনাদেরকে পরামর্শ দিতে যাই। প্রিয় ভিউয়ার, চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে যে আপনার জমির দলিল আছে কিন্তু খতিয়ান নেই, নামজারি নেই এবং দখল নেই। এই নামজারি, খতিয়ান এবং দখল এগুলি না থাকার পিছনে অনেক কারণ থেকে যায়। আমি সর্বপ্রথমে আপনার খতিয়ান নিয়ে যদি কথা বলি, আমাদের দেশে এখন থেকে 36 বছর আগে সম্ভবত সিএস খতিয়ান শুরু হয়েছিল। 1940 সালে এসে কিন্তু এই সিএস খতিয়ানটি শেষ হয়েছিল, যেটাকে বলি আমরা ক্যাডাস্ট্রাল সার্ভে। পরবর্তীতে এসএ খতিয়ান, স্টেট একুজিশন আসছে, আরএস খতিয়ান রিভিউশনাল সার্ভে আসছে, তারপরে বিআরএস খতিয়ান, বাংলাদেশ রিভিউশনাল সার্ভে আসছে। কোন কোন এলাকায় 3টি খতিয়ান হয়েছে। এই যে রেকর্ড খতিয়ান, এই রেকর্ড খতিয়ান সম্পূর্ণভাবে সরকারের একটি দলিল। সরকার জানতে চায় সম্পত্তি কার কাছে আছে, কতটুকু সম্পত্তি আছে, কোন শ্রেণীর সম্পত্তি আছে, এই সম্পত্তি থেকে কি পরিমাণ খাজনা আসতে পারে। এই জমি সংক্রান্ত বিষয় তদারকি করার জন্য বাংলাদেশ সরকারের যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটি উপজেলায় এই ভূমি অফিসগুলি আছে, তারা কিন্তু এই তদারকিগুলি করে থাকেন। আর দলিল যে বিষয়টি, এই দলিলটি হচ্ছে সম্পূর্ণ একজন ব্যক্তি মালিকের, যিনি সম্পত্তি ক্রয় করেন, সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন, গ্রহীতা হিসাবে যে সম্পত্তিটি তিনি গ্রহণ করেন, সেই সম্পত্তির যে দলিলটি করা হয় সাব রেজিস্টার অফিস কর্তৃক, সেই সাব রেজিস্টারের বৈধ সিল স্বাক্ষর দিয়ে বালাম বইতে এন্ট্রি করে যেই সনদটি দেওয়া হয়, যেই দলিলটি দেওয়া হয়, সেটি হচ্ছে জমির প্রকৃত দলিল। এই দলিলটি বাতিল কেউ করতে পারে না, কোনো ব্যক্তি এই দলিল বাতিল করার কোনো ক্ষমতা রাখে না। এমনকি দলিল বাতিল সাব রেজিস্ট্রার মহোদয়, যিনি নাকি দলিল সৃষ্টি করেন, দলিল রেজিস্ট্রি করেন, তিনিও এই দলিল বাতিল করতে পারেন না। এই দলিল বাতিল করতে হলে সরাসরি বিজ্ঞ আদালতে যেতে হবে, মকদ্দমা করতে হবে। আদালতের যিনি বিচারক থাকবেন, তিনি সকল বিষয় দেখে শুনে বুঝে যদি মনে করেন যে এইটি জাল দলিল, একটি সঠিক দলিল না, তাহলে এই দলিলটি বাতিল করতে পারেন। আবার কোনো কোনো দলিল আংশিক বাতিলও কিন্তু করতে পারেন। তো যাই হোক, আমাদের যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে খতিয়ান ধারাবাহিকভাবে কোনোটাই এই দলিলের মালিকের নেই, তাহলে দলিল টিকবে কিনা? আবার দখল নেই, নামজারি নেই। তো দখল এবং নামজারি একটা ভিন্ন সাবজেক্ট, কিন্তু খতিয়ান দলিলের সাথে কিন্তু 100% সম্পৃক্ত। তো আমরা যারা খতিয়ান নিয়ে উদ্বিগ্ন এবং এই খতিয়ান নিয়ে যারা জানতে চাই যে একটি দলিলের সাথে যদি কোনো খতিয়ান যদি সম্পৃক্ত না থাকে, তাহলে সেই দলিলটা দেখুন, একটি দলিলের সাথে অবশ্যই খতিয়ানের সম্পৃক্ততা আছে। কিভাবে আছে? যে আপনি আপনার দলিলটি পেয়েছেন, কিন্তু দলিলটি কখন আপনি পড়ে দেখেন নাই যে দলিলের তফসিলে কি লেখা আছে। আপনি সর্বপ্রথমে দলিলের তফসিলটা আপনি দেখবেন, এই তফসিলে কি লেখা আছে, কোথা থেকে আপনার এই দলিলটি সৃষ্টি হলো, কার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করা হয়েছে, যেই ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করা হয়েছে, অথবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হলে কার সম্পত্তি আপনার কাছে আসছে, এই সম্পূর্ণভাবে ওই তফসিলে বর্ণিত দেওয়া থাকে, লিপিবদ্ধ করা থাকে। তো একটি দলিল তখনই সৃষ্টি হয় যখন একজন মালিক এই সম্পত্তিটি হস্তান্তর করে, বেচা বিক্রি করে। তো এই যে দলিলটি সৃষ্টি হলো, এই দলিলটি অবশ্যই কোনো না কোনো খতিয়ানের বুনিয়াদেই কিন্তু এই দলিলটি সৃষ্টি হয়েছে। তাহলে আমরা উদাহরণস্বরূপ যদি আমরা ধরে নেই যে একটি দলিল আপনি 1968 সালে
আপনি রেজিস্ট্রিকৃত একটি দলিল আপনার কাছে আছে। তো 1968 সালে যদি দলিলটি আপনার কাছে থাকে, সর্বপ্রথমে এই দলিলের যিনি মালিক, দলিল জমির যে গ্রহীতা, সেই গ্রহীতার সর্বপ্রথমে বুঝতে হবে 1968 সালের আগে কয়টি খতিয়ান আমাদের দেশে হয়েছে, অর্থাৎ রেকর্ড খতিয়ান হয়েছে। তো 1968 সালের আগে দুইটি খতিয়ান হয়েছে। একটি হচ্ছে সিএস খতিয়ান, শেষ হয়েছে 1940 সালে। আর একটি খতিয়ান হয়েছে যেটি 62-তে শেষ হয়েছে, 1962-তে। কোন কোন এলাকায় 62 খতিয়ান বলে, কোন কোন এলাকায় 40 খতিয়ান বলে, যেটা সিএস খতিয়ান থাকে। তাহলে এই যে দুটি খতিয়ান, এই দুটি খতিয়ানের প্রতি কিন্তু এই দলিলের মালিকের নজর দিতে হবে। এখন আসা যাক যে একটি দলিল 2000 সালে হয়েছে, 2000 সালের একটি দলিল যদি থাকে, তাহলে 2000 সালের পিছনে কয়টি খতিয়ান হয়েছে। যদি আপনার এলাকায় 3টি খতিয়ান হয়ে থাকে, তাহলে এই 3টি খতিয়ানই কিন্তু আপনার এই দলিলের সাথে সম্পৃক্ততা থাকবে। আপনি 3টি খতিয়ান কি হবে? সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান। তাহলে এই খতিয়ানগুলি অনেক সময় নিরবিচ্ছিন্নভাবে থাকে। কারণ এই জন্যই বললাম যে আপনি দলিলটি পেয়েছেন এবং আরেক পক্ষ যারা খতিয়ান বলে জমির মালিকানা দাবি করতেছে, তাদের কাছে সিএস খতিয়ান আছে, এসএ খতিয়ান আছে, আরএস খতিয়ান আছে, বিআরএস খতিয়ান আছে। এই 4টি খতিয়ান ধারাবাহিকভাবে এক পক্ষের কাছে আছে, আর আপনার কাছে আছে শুধু দলিল। এখন আপনার যে দলিলটি, সেই দলিলটি আপনি যখন সাব রেজিস্ট্রার অফিসে তল্লাশি দিচ্ছেন, তখন দেখছেন যে বালাম বইতে এন্ট্রি করা আছে, আবার এই দলিলটি বৈধ উপায়েই করা। তাহলে এই দলিলের সাথে আপনার সিএস খতিয়ান কোনগুলি থাকতে পারে? তাহলে দলিলের সন হিসেব করে কিন্তু আপনি খতিয়ানগুলি আপনার দলিলের সাথে সম্পৃক্ত করে নিতে পারেন। কিভাবে করে নিতে পারেন? আপনার দলিল 68 সালে হলে 2টি খতিয়ান আগে হয়েছে, এই 2টি খতিয়ান আপনি উত্তোলন করবেন। আপনার কাছে না থাকলেও আপনি উপজেলা ভূমি অফিসে যাবেন, তহসিল অফিসে যাবেন, আপনি জেলা রেকর্ড রুমে যাবেন, যে আপনি এগুলির উত্তোলন করে নেবেন। উত্তোলন করে যদি দেখবেন আপনার দলিলে তফসিল বর্ণিত এখানে দাতার নাম যদি ওই সিএস খতিয়ান, এসএ খতিয়ানে থাকে, তাহলে কিন্তু ওই সিএস খতিয়ান এবং এসএ খতিয়ান সরাসরি আপনার দলিলের সাথে কিন্তু সম্পৃক্ত হয়ে গেছে। এবং ওই সিএস খতিয়ান মূলে যারা আপনার কাছে জমি দাবি করতেছে, তারা কতটুকু সম্পত্তি দাবি করতে পারবে। সিএস খতিয়ানে যদি 100% সম্পত্তি থাকে, আর আপনি যদি 10% সম্পত্তি ক্রয় করে থাকেন, তাহলে আপনার দলিল 100% টিকবে, কারণ আপনি মাত্র 10% সম্পত্তি ক্রয় করেছেন। আর 90% সম্পত্তি সিএস খতিয়ানে রয়েছে। এই 90% জমি নিয়ে তারা অন্য কোনোভাবে মামলা মোকদ্দমা করে তারা সেই সম্পত্তি বের করে নিতে পারবে। কিন্তু আপনার যে দলিল, সেই দলিল 100% রাইট। এবং আসা যাক যে পরে যে খতিয়ানগুলি হয়েছে, সেই খতিয়ানগুলি আপনার নামে নেই, কিন্তু আপনার নামে না হওয়ার পিছনে যে কারণগুলি, সেই কারণ হচ্ছে আপনার নেগলিজেন্সের কারণে হোক, আপনার অবহেলার কারণে হোক, যে কোনোভাবেই হোক, আপনি আপনার নামে ভূমি অফিস থেকে আপনার সম্পত্তি আপনি একক মালিকানা অর্জন করেন নাই, আপনি সেই সম্পত্তি নিজের নামে নামজারি করেন নাই, আপনি খাজনা দেন নাই, ইত্যাদি ইত্যাদির কারণে আপনার এই সম্পত্তি ধারাবাহিকভাবে পূর্বের মালিকের কাছে হয়ে গেছে। তা পূর্বের মালিকের নামে যখন হয়েছে, তখন পূর্বের মালিক যিনি সিএস, এসএ খতিয়ান মূল্যে সম্পত্তি আপনার কাছে বিক্রি করেছে, আপনার গাফিলতির কারণে সেই সম্পত্তির আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান পূর্বের মালিকের কাছে চলে গেছে। তাই বলে কি পূর্বের মালিক সিএস, এসএ, আরএস, বিআরএস খতিয়ান বলে আপনার দলিল বাতিল করতে পারবে? পারবে না। কারণ আপনার যে দলিল, সেই দলিল বলতেছে যে সিএস খতিয়ান এবং এসএ খতিয়ান মূলে তিনি জমি হস্তান্তর করেছেন, এবং সেই সিএস খতিয়ান, এসএ খতিয়ান আপনার জন্য প্রযোজ্য, তাদের জন্য না। পরবর্তীতে যে খতিয়ানগুলি হয়েছে, সেই খতিয়ান সংশোধনের জন্য আপনাকে বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে হবে। এই বিজ্ঞ আদালতে মকদ্দমা করার জন্য আপনার যে নিজ জেলার যে জজ কোর্ট আছে, দেওয়ানি আদালত, সেখানে একজন সিভিল লয়ার দিয়ে আপনি যদি তার কাছে সকল কাগজপত্র দেন, তাহলে একটি মকদ্দমা দিয়ে দেবে। মকদ্দমা দিলে আপনার এই রেকর্ড সংশোধন হয়ে চলে আসবে। এখন আসা যাক যারা 4টি খতিয়ান নিয়ে জমির মালিকানা দাবি করতেছে, আপনার দলিল টিকবে না, আপনাকে সেখান থেকে উচ্ছেদ করতে চাইছে, বা তারা সেই সম্পত্তি দখলে আছেন, তাহলে তাদের যখন মামলা করা হবে, মকদ্দমা করা হবে, তখন তাদেরকে তো আদালত তলব করবে। আদালত তলব করলে দুই পক্ষের কাগজপত্র যখন দেখবে, তখন আপনার দলিলের সাথে যেই কটা রেকর্ড সম্পৃক্ত আছে, সেই রেকর্ড কিন্তু আপনার দলিলকে সাপোর্ট দিবে। কারণ দলিল তো এমনিতেই সৃষ্টি হয় না, দলিল সৃষ্টি হয় তখনই যখন একখণ্ড জমি কেউ বেচা বিক্রি করে, হস্তান্তর করে। এই জন্যই একখণ্ড জমির এগেনস্টে একটি দলিল সৃষ্টি হয়। তাহলে আপনার এই দলিল নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই। আপনার দেখতে হবে যে আপনার দলিলের সাথে
কত সালে আপনার দলিলটি হয়েছে, সেই সাল থেকে পিছনে কতগুলি খতিয়ান হয়েছে, সেই খতিয়ানগুলি উঠাবেন, উঠায় আপনি দেখবেন আপনার দলিলের সাথে মিলে গেছে। এবং পরবর্তীতে যে খতিয়ানটি হয়েছে সেই খতিয়ানটা আপনার নামে হয় নাই, অন্যের নামে হয়ে গেছে, অর্থাৎ পূর্বের মালিকের নামে হয়েছে, সেই খতিয়ানটা সংশোধনের জন্য আপনি মকদ্দমা দেবেন, আপনার সেই সম্পত্তি চলে আসবে। এখন আসা যাক যে নামজারি করেন নাই, নামজারি যেহেতু করেন নাই সেহেতু পূর্বের মালিকের নামে সম্পত্তি রয়ে গেছে মূলজোতে। তো জমি ক্রয় করার পরে 1 নাম্বার কাজ হচ্ছে নামজারি করা। তা এই নামজারিটি করলে পূর্বের মালিকের কাছ থেকে যদি আপনি 100% থেকে যদি আপনি 10% সম্পত্তি ক্রয় করে থাকেন, তাহলে পূর্বের মালিকের মূল জোত থেকে 10% সম্পত্তি কর্তন করে আপনার নামে একটি ফাইল ওপেন করে আপনাকে ব্যক্তি মালিকানা দিয়ে আপনাকে নামজারি খতিয়ান দিয়ে দেবে। তারপর থেকে এই সম্পত্তি আপনি ব্যক্তি মালিকানা পেয়ে গেলেন। তারপরে আর রেকর্ড খতিয়ান যারা জরিপকারকরা আসবে, তখন রেকর্ড খতিয়ানে থাকবে তার পূর্বের মালিকের 90%, সেটা তাদের নামে হবে। তাদের তো আর 100% সম্পত্তি থাকবে না, আপনার নামে হয়ে যাবে হচ্ছে 10% রেকর্ড। আর যখন আপনি নামজারি করতেছেন না, তখন পূর্বের মালিকের নামেই ভূমি অফিসে 100% সম্পত্তি থাকতেছে, সেই 100% সম্পত্তি কিন্তু পূর্বের মালিকের নামে হয়ে যাচ্ছে। এই যে আমাদের বড় ধরনের একটা মিস্টেক, এই মিস্টেকগুলি করা যাবে না। আমাদের নামজারিগুলি জমি ক্রয় করার সাথে সাথে নামজারিটি করে ফেলতে হবে। নামজারির অর্থ হচ্ছে পূর্বের মালিকের কাছ থেকে সে যেই হোক না কেন, উত্তরাধিকার সূত্রে যদি পৈতৃক সম্পত্তি হয়, পূর্বপুরুষের সম্পত্তি, তাদের কাছ থেকেও কিন্তু সম্পত্তি এনে যিনি সম্পত্তি ওয়ারিশ হিসেবে মালিকানা পেয়েছেন তার নামে কিন্তু করে নেওয়ার কথা। আর দখল যদি না থাকে তাহলে দখল পুনরুদ্ধারের জন্য আপনাকে মকদ্দমা করতে হবে। যদি আপোষে করে পারেন, সামাজিকভাবে যদি মহল্লায় সালিশ বিচার করে যদি জমি আপনারা দখলে নিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। যদি না ছাড়ে তাহলে বিজ্ঞ আদালতে এই দখল পুনরুদ্ধারের জন্য আপনার মকদ্দমা করে আপনার সম্পত্তি কাছে আনতে হবে। তবে দখল এবং নামজারি এই দুটির আগে সর্বপ্রথম হচ্ছে আপনার দলিলের এগেনস্টে যেই খতিয়ানগুলি আছে সেই খতিয়ানগুলি আগে ঠিক করা। দলিল টিকবে 100% যদি দলিল সাব রেজিস্ট্রার অফিস থেকে করা হয় এবং বৈধ সিল স্বাক্ষর দিয়ে যদি বালাম বইতে এন্ট্রি করা থাকে। এই দলিলের ভিতরে যদি অন্য কোনো ব্যক্তির কোনো কিঞ্চিত পরিমাণ সম্পত্তির যদি কোনো সত্ত্ব না থাকে, তাহলে এই দলিল কেউ বাতিল করতে পারবে না। আদালতে গেলেও আপনি এই দলিল আপনার পক্ষে কথা বলবে, কারণ এই দলিলে সকল কাগজপত্র ঠিক আছে। 2-1টা রেকর্ড অন্যের নামে হলেই যে দলিল বাতিল হয়ে যাবে এরকম কোনো কিছু না। আপনাকে সেই রেকর্ড সংশোধন করে আনতে হবে, এবং এই রেকর্ড সংশোধন করতে হলেও আপনাকে বিজ্ঞ আদালতে যেতে হবে। আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে আমরা রেকর্ড ভুল হোক, দলিলে ভুল হোক বা কোনো কিছু হোক, এই বিষয়টা যদি আমরা এলাকা ভিত্তিক কোনো ব্যক্তির কাছে যাই সেটি সংশোধন করে দিতে পারবেন, এরকম অনেক সময় শোনা যায়। কিন্তু আসলে এইগুলি করা যাবে না। নোটারির মাধ্যমে, তারপরে আপনার নাদাবির মাধ্যমে এরকম অনেকেই করে থাকে, সত্য আদান প্রদান করে থাকে নাদাবি দলিলের মাধ্যমে। আসলে এইগুলি করা ঠিক না। আপনাকে বুঝতে হবে যে আমার রেকর্ড খতিয়ানটা সংশ্লিষ্ট বিভাগ থেকে হয়েছে, এটি ভুল হয়েছে, এটি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দেওয়ার সুযোগ থাকলে সেখানে দিতে হবে, অথবা দেওয়ানি আদালতে যায় একজন সিভিল লয়ার দিয়ে আমি মামলা দিয়ে আমার রেকর্ড আমি সংশোধন করে নিজের নামে নিয়ে আসবো। কিন্তু দলিলের যে তফসিল সেটা কিন্তু আপনাকে পড়তে হবে। আপনার দলিলের সাথে অবশ্যই খতিয়ানের সংযোগ আছে, না হলে তার আপনার এই দলিলটি সৃষ্টি হয় নাই। সাব রেজিস্ট্রার অফিস তো শুধু শুধু আপনাকে এই দলিলটি রেজিস্ট্রি করে দেয় নাই। আপনি অথবা আপনার বাবা অথবা দাদা পূর্বপুরুষ যেই দলিল করেছে সেই দলিলের সাথে খতিয়ানের সম্পৃক্ত আছে। না হলে যেই ব্যক্তি জমি বিক্রি করলো সেই ব্যক্তি কোন বুনিয়াদে জমি বিক্রি করলো এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রত্যেক ভিউয়ার যারা আমার এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেশে এবং প্রবাসে বসে দেখেন, তাদের এই বিষয়টা বুঝতে হবে যে একটি দলিল, সেই দলিলে কি লেখা আছে সেইটি দেখে আপনারা খতিয়ানগুলি মিলিয়ে নেবেন। আর যেই খতিয়ানগুলি দলিলের পরে হয়েছে সেই খতিয়ানগুলি আপনারা সংশোধনের জন্য মকদ্দমা করবেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনাদের যদি পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি ভয়েসের মাধ্যমেও আপনাদের উত্তর দিতে পারি, আবার আমি লিখেও কিন্তু এটা দিতে পারি। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা লিখে নিতে পারেন 01797093536, 01797093536। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু পরামর্শের জন্য মেসেজ করুন। কোনো ইমোতেও মেসেজ করবেন না, কোনো মেসেঞ্জারে মেসেজ করবেন না, সরাসরি হোয়াটসঅ্যাপে করবেন। কারণ আমি একজন মানুষ, পরামর্শ আমাকেই দিতে হয়। আমার কোনো জুনিয়র বা আমার কোনো অফিস অ্যাসিস্ট্যান্ট এদের পরামর্শে কিন্তু কোনো কাজ হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।